প্রিয় দর্শক, সেপ্টেম্বর মাস হচ্ছে প্রোস্টেট ক্যান্সার সচেতনতা মাস। পুরুষরা সবচেয়ে বেশি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়, এরপরই রয়েছে প্রোস্টেট ক্যান্সারের অবস্থান। কারো যদি পারিবারিক ইতিহাস থাকে তবে এই ক্যান্সার হওয়ার সম্ভাবনা 2 থেকে 3 গুণ বেড়ে যায়। আজকে আমরা প্রোস্টেট ক্যান্সার সচেতনতা এই বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার। সাথে আছি আমি ডাক্তার শর্মিলা হুদা শাওন। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখেই আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আজ আমরা প্রোস্টেট ক্যান্সার সচেতনতা সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS-এর জবাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। প্রোস্টেট ক্যান্সার সচেতনতা সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন স্কয়ার হসপিটালের ইউরোলজি ডিপার্টমেন্টের কনসালটেন্ট ডাক্তার এনআই ভূঁইয়া এবং অনকোলজি ডিপার্টমেন্টের কনসালটেন্ট ডাক্তার অরুণাংশু দাস। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানে। ডাক্তার এনআই ভূঁইয়া, আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে আমরা এটা নিয়ে অনেক কথা বলবো আজকে, যেহেতু সেপ্টেম্বর মাস প্রোস্টেট ক্যান্সার সচেতনতা মাস। তবে অনেক কিছু জানার আগে আমরা এই প্রোস্টেট সম্পর্কে একটু মূল ধারণা আপনার কাছে পেতে চাই। ধন্যবাদ আপনাকে। প্রোস্টেট আসলে জানতে হবে প্রোস্টেট জিনিসটা কি। প্রোস্টেট একটি গ্রন্থি, এটি প্রত্যেক পুরুষেরই থাকে এবং এটির অবস্থান হচ্ছে প্রস্রাবের থলি থেকে যেখানে প্রস্রাবের রাস্তা তৈরি হলো ঠিক ওই জায়গাটায়। এটি দেখতে অনেকটা সুপারির মতো এবং এর ভিতর দিয়েই প্রস্রাবের রাস্তাটা চলে গেছে। এটি প্রোস্টেট গ্রন্থি, এটি তার অবস্থান এবং এটির বিশেষ কাজ আছে। যেমন পুরুষের যে বীর্য তৈরি হয় এবং বীর্যের যে তারল্য অংশটা এটাতে অনেক বেশি কন্ট্রিবিউট করে। এটা প্রোস্টেটের কাজ আর কি। প্রত্যেক পুরুষেরই এই গ্রন্থিটি আছে। ওকে, ডাক্তার অরুণাংশু দাস, আপনার কাছে জানতে চাইব যে প্রোস্টেট ক্যান্সারের কোনো পরিসংখ্যান কি আমাদের দেশে আছে? আমাদের দেশে সাধারণত আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র একটা গ্লোবোক্যান পরিসংখ্যান হয়, সেই পরিসংখ্যানটি ফলো করি। সেই পরিসংখ্যান মোতাবেক আমাদের দেশে প্রতি বছর প্রায় 2,500 মানুষ নতুন করে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়, এর মধ্যে 1,500 মৃত্যুবরণ করে। 2,500-এর মধ্যে 1,500 মৃত্যুবরণ করে। যদিও বিশ্বের অন্যান্য দেশে, যেটা আমরা তথ্যচিত্রতে দেখলাম, যে একদম প্রথম সারির মধ্যেই কিন্তু প্রোস্টেট ক্যান্সার পড়ে দ্বিতীয় অবস্থানে, কিন্তু আমাদের দেশে প্রোস্টেট ক্যান্সারটা কিন্তু নট অ্যামং টপ 10-এর মধ্যে নেই, এর বাইরে পড়ে। আচ্ছা, এবং কাদের এই ক্যান্সার হবার ঝুঁকি বেশি? প্রোস্টেট ক্যান্সারে যে কয়েকটি রিস্ক ফ্যাক্টর বা ঝুঁকির কারণ আছে, তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে এইজ বা বয়স। বয়স যত বৃদ্ধি পাবে তত কিন্তু প্রোস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যাবে। বয়সের সাথে সাথে এই গ্রন্থির মধ্যে প্রোস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায়। একটু আগে আমি যে কথাটা বলছিলাম যে উন্নত বিশ্বে প্রোস্টেট ক্যান্সার বেশি, আমাদের দেশে কম কেন? লাইফ এক্সপেক্টেন্সির সাথে এটা নির্ভর করে। ইউরোপ এবং আমেরিকায় আমরা দেখি যে লাইফ এক্সপেক্টেন্সি কিন্তু 80-র উপরে, 82-83, সুতরাং ওনাদের প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকিটাও অনেক বেশি। আমাদের দেশের লাইফ এক্সপেক্টেন্সি কিন্তু বাড়ছে, এখন 71-72-এ চলে এসেছে। সুতরাং আমাদের দেশের লাইফ এক্সপেক্টেন্সি যত বাড়ছে, প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকিও কিন্তু বাড়ছে। স্যার হয়তো আমার সাথে একমত হবেন, গত 5 বছর আগে আমরা প্রোস্টেট ক্যান্সার যে অবস্থায় দেখেছি, এখন কিন্তু সেই সংখ্যাটি অনেক বৃদ্ধি পেয়েছে, কারণ আমাদের দেশের লাইফ এক্সপেক্টেন্সি যেহেতু বাড়ছে, সুতরাং প্রোস্টেট ক্যান্সারের স্ট্যাটিস্টিক্সও বাড়ছে। দ্বিতীয় যে ঝুঁকির কথাটা আমরা বলি সেটি হচ্ছে পারিবারিক ইতিহাস। কারোর পরিবারে বাবা ভাই যদি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে, তাহলে কিন্তু তাদের পরবর্তী জেনারেশন প্রোস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেশি। এর পাশাপাশি জেনেটিক কিছু রিস্ক ফ্যাক্টর আছে, BRCA1-2 এরকম কিছু জিন আছে। এই জিনগত পরিবর্তন যদি কারোর মধ্যে হয়, তাদের প্রোস্টেট ক্যান্সার হতে পারে। এর বাইরে কিছু কমন রিস্ক ফ্যাক্টর আছে, যেমন খাদ্যাভ্যাস। যাদের খাদ্যাভ্যাসে ফাস্টফুড, ফ্রাইড ফুড বা প্রোটিনের পরিমাণ অনেক বেশি, ভেজিটেবল ফ্রুটস কম, তাদের প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি। এবং এর পাশাপাশি আরেকটি যে পয়েন্টের কথা আমরা বলি, যে কারো যদি লাইফস্টাইলে সিডেন্টারি লাইফস্টাইল বেশি থাকে, মানে অনেকক্ষণ বসে থেকে কাজ করে, এরকম যদি অভ্যাস থাকে, ব্যায়ামের পরিমাণ কম থাকে, তাদেরও কিন্তু প্রোস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেশি। আচ্ছা, একটা বিষয়, যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু পারিবারিক ইতিহাস এবং খাদ্যাভ্যাস যেটা বললেন আপনি, সেটা কিন্তু প্রায় সবগুলো ক্যান্সারের ক্ষেত্রে একটা প্রভাব ফেলে। পারিবারিক ইতিহাস থাকলে এবং আমাদের যে খাদ্যাভ্যাসের কথা বললেন, যেটা এখন আমাদের মধ্যে অনেক বেশি এখন দেখা যায়। একটা বিষয় মানে অ্যাড করা দরকার, স্মোকিং একটা বড় ফ্যাক্টর। স্মোকিং সব ক্যান্সারের সাথে কম বেশি রিস্ক ফ্যাক্টর হিসেবে সম্পর্কযুক্ত। যে আপনি একটু উপসর্গ নিয়ে কিছু বলবেন আমাদের? ধন্যবাদ। প্রথমেই বলতে হবে যে প্রোস্টেট ক্যান্সার প্রাথমিক অবস্থায় কোনো উপসর্গ নাও করতে পারে,
কিন্তু যখন উপসর্গ করে তখন মনে হয় যে অনেকটা ছড়িয়ে গেছে বা এই ধরনের। তাহলে প্রথম আমি বলি প্রোস্টেট গ্রন্থির কারণে, প্রোস্টেট গ্রন্থির স্ফীতজনিত কারণে কি কি ঘটে সেটা আগে বলে নিই। প্রোস্টেট গ্রন্থির, আমরা স্বাভাবিক একজন পুরুষ যখন প্রস্রাবের বেগ হয়, প্রস্রাবে টয়লেটে যায়, প্রস্রাব করে, আবার চলে আসে, সে ৩-৪ ঘন্টা পরে আবার প্রস্রাবের বেগ হয়, যায়। এই যে একটা প্রস্রাবের ধারা, এই ধারার যখন ব্যত্যয় ঘটে তখন বুঝতে হবে প্রোস্টেটে কোনো সমস্যা হয়েছে। ব্যত্যয় কখন কখন ঘটতে পারে, যেমন ধরেন প্রস্রাবের বেগ হলো, তার দ্রুত টয়লেটে যেতে হচ্ছে, যে মনে হচ্ছে এখনই কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে, এটাকে আমরা ইংরেজিতে বলি আর্জেন্সি। টয়লেটে গেল, বসলো, কিন্তু সাথে সাথে প্রস্রাব তৈরি হলো, মানে শুরু হলো না, এটাকে ডিলেড ইনিশিয়েশন অথবা হেজিটেন্সি, এগুলো ডাক্তারি ভাষায় বলে। আবার শুরু করলো কিন্তু ধীরে হচ্ছে প্রস্রাবটা, যেমন পোর ফ্লো, ক্ষীণ ফ্লো হচ্ছে। আবার মাঝে মাঝে থেমে যাচ্ছে, সেটা ডাক্তারি ভাষায় ইন্টারমিটেন্সি বলি। আবার শেষ হওয়ার পর ফোটায় 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 পেশাব পড়ছে, অনেকক্ষণ পড়ছে, সেটা টার্মিনাল ড্রিবলিং আমরা বলি ডাক্তারি ভাষায়। আবার উনি উঠে চলে আসলেন, আসার পর ওনার একটা অতৃপ্তি থাকবে, মনে হবে যে প্রস্রাবটা ক্লিয়ার হলো না, আরেকটু হলে হয়তো ভালো হতো। যাই হোক, উনি ওই মানে কাজকর্ম শুরু করলেন, কিন্তু 1.5-2 ঘন্টা যেতে না যেতে ওনাকে আবার যেতে হলো, যে টয়লেটে বারবার যেতে হচ্ছে। এটাকে ডাক্তারি ভাষা বলে ফ্রিকোয়েন্সি। এই যে উপসর্গগুলো বললাম, এগুলো প্রত্যেকটাই ঘটে কিন্তু প্রস্টেট গ্রন্থির স্ফীতজনিত কারণে, আমরা বেনাইন এনলার্জমেন্ট অফ দ্য প্রস্টেট বলি। কিন্তু ক্যান্সার প্রোস্টেটও কিন্তু একই উপসর্গই হবে, এর পাশাপাশি হয়তো বা প্রস্রাবে রক্ত যেতে পারে অথবা বীর্যের সাথে রক্ত যেতে পারে, এগুলো ঘটতে পারে। কিন্তু পার্থক্য একটাই হয় যে প্রস্টেটে স্ফীতজনিত কারণে যদি হয়ে থাকে, এটার ইতিহাসটা একটা লম্বা ইতিহাস থাকে, যে রুগী বলে আমার অনেক দিন থেকে আস্তে 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 এই উপসর্গগুলো হচ্ছে। কিন্তু কার্সিনোমা প্রস্টেট বা প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে এই ইতিহাসটা খুব সংক্ষেপ থাকে, অথবা 15 দিন বা 1 মাস বা 2 মাস, যে হঠাৎ করে আমার এটা শুরু হলো, অথবা হঠাৎ করে একদিন প্রস্রাব আটকে গেল, তার আগে একবার প্রস্রাবে রক্ত গেল, এইসব বলতে পারে। তো এগুলো যখনই হয় তখনই আমরা ধারণা করি এই যে বয়স, অরুণাংশ যে বলে ফেললো যে রিস্ক ফ্যাক্টর, এই রিস্ক ফ্যাক্টরের মধ্যেই যদি এই রোগীগুলো এসে থাকে, কারণ এই উপসর্গগুলো কিন্তু আমরা প্রস্রাবের প্রদাহের কারণেও হতে পারে, ইনফেকশনের কারণেও হতে পারে। কিন্তু যখন আমরা দেখি বয়স 50 ঊর্ধ্ব বা 60-70 হয়ে গেছে এবং তার পারিবারিক ইতিহাস আছে, অথবা তোমার ডায়েট হ্যাবিট বা আনুষঙ্গিক সব কিছু মিলিয়ে আমরা ধারণা করে থাকি এটি প্রোস্টেট ক্যান্সার হতে পারে, এই উপসর্গগুলো দেখেই আমরা ধারণা করে থাকি। এর পাশাপাশি কিন্তু যদি কোনো কারণে যে অনেক রোগী কিন্তু অ্যাডভান্স প্রস্টেট ক্যান্সার নিয়েও আসতে পারে। স্যার হয়তো বা চেম্বারে এরকম পেয়ে থাকবেন যে পিঠে ব্যথা নিয়ে আসলো, আমরা দেখেছি আমরা যখন ইভালুয়েট করতে যাই যে এইটার অরিজিন হয়তো প্রস্টেট থেকে। সুতরাং সবসময় যে প্রাথমিক লক্ষণ নিয়ে আসবে তাও কিন্তু নয়, অনেক সময় পিঠে ছড়িয়ে গেল, ফুসফুসে ছড়িয়ে গেল। আমাদের দেশে সচেতনতা কম, যে উদ্দেশ্যে আমরা আসলে এই মাসে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করি যাতে অ্যাডভান্স স্টেজে ধরা না পড়ে, কিন্তু বাস্তবতা কিন্তু সবসময় স্যার এক না। অনেক সময় কিন্তু অনেক অ্যাডভান্স স্টেজেও চলে আসে, ফুসফুসে পানি চলে এসেছে, খুঁজতে খুঁজতে দেখা যায় যে প্রস্টেট ক্যান্সারে থেকেই এটা ছড়িয়েছে, পিঠের ব্যথা নিয়ে চলে আসতে পারে। সুতরাং সিমটমগুলো অনেক সময় খুব অ্যাডভান্স স্টেজের জন্য, 4th স্টেজের জন্য হতে পারে। এই জন্য বলাই হয় যে যখন উপসর্গ হয় তখন বুঝে নিতে হয় এটা হয়তো বা ছড়িয়ে গেছে। এই জন্য অরুণের কথাটা সত্য। জি, প্রস্টেট ক্যান্সার যদি হয়ে থাকে সেক্ষেত্রে শনাক্তকরণ করেন কিভাবে? ধন্যবাদ আপনাকে। প্রথমে বলি যে প্রথম যদি আমাদের কাছে কোনো রুগী আসে, উপসর্গ নিয়েও আসতে পারে অথবা উপসর্গ ছাড়াও আসতে পারে, এসে বলতে পারে যে আমার পরিবারের একজনের প্রস্টেট ক্যান্সার ছিল, আমার বাবার বা চাচার ছিল, আমাকে একটু দেখেন, চেক করেন। 2 ধরনের রুগী আসে আমাদের কাছ থেকে। তা আমরা প্রথমে একটা ফিজিক্যাল এক্সামিনেশন বা শারীরিক পরীক্ষা করে থাকি, সেটা সাধারণত আমরা আঙ্গুল তার মলদ্বারে দিয়ে, এটা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন বলা হয়, সেটা দিয়ে পরীক্ষা করি। তা আমরা এই পরীক্ষা দিয়ে বুঝতে পারি স্বাভাবিক প্রস্টেটটা আঙ্গুলে কেমন অনুভূত হয়, আর কোনো অ্যাবনর্মাল বা বিকৃত থাকলে সেটা আঙ্গুলে কীরকম অনুভূত হয় সেটা আমরা বুঝতে পারি। অনেক সময় এটা নর্মালও থাকতে পারে বা অ্যাবনর্মালও থাকতে পারে। এরপরে আমরা কিছু রক্তের পরীক্ষা দিই, যেমন আমরা ভিডিও চিত্রে দেখে ফেললাম প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন করি আমরা। তো প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেনটা একটা রক্তের টেস্ট, কিন্তু এটিকে বলা হয় অর্গান স্পেসিফিক, নট ডিজিজ স্পেসিফিক। এর মানেই হলো এটি যে কোনো কারণে বাড়তে পারে, যেমন প্রস্টেটের স্ফীতজনিত কারণে বাড়তে পারে, প্রস্টেটের প্রদাহের জন্য বাড়তে পারে, তারপরে আমরা ইউরিনারি ইনফেকশন বা প্রস্রাবের ইনফেকশনের জন্য বাড়তে পারে, আবার অনেক সময় পরীক্ষা করে যে আমরা সিস্টোস্কোপি করি সেটার কারণে বাড়তে পারে, আবার প্রস্টেট ক্যান্সারের কারণে বাড়তে পারে। তার মানে একটি কারণেই শুধু বাড়ে তা না। তাহলে
যখন আমরা দেখলাম যে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করে নর্মাল বা অ্যাবনর্মাল অথবা পিএসএ নর্মাল বা অ্যাবনর্মাল, আগে একটা কাজ করা হতো, এই দুটো যে কোনো একটাতে যদি ব্যত্যয় থাকতো সরাসরি সেই রোগীকে প্রস্টেট বায়োপসি করে ফেলতো কনফার্মের জন্য। কিন্তু এখন সময়টা পরিবর্তন এসেছে, তখন হতো কি কিছু আননেসেসারি বায়োপসি হয়ে যেত যেটা প্রয়োজন নাই হয়তো। এই জন্য বায়োপসির আগে আমার নির্ধারণ করতে হবে যে আসলে ওনার বায়োপসি লাগবে কি লাগবে না। সেজন্য এখন আমরা এমআরআই, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং করে থাকি। প্রস্টেটের জন্য একটি বিশেষ পদ্ধতি, এটা একটা বিশেষ যন্ত্র লাগে, 3 টেসলা এমআরআই মেশিন। সেটি আমাদের দেশে আগে ছিল না, এখন অহরই আছে, সব জায়গায় আছে। কাজে এই মাল্টি প্যারামেট্রিক এমআরআই, যেই সব রোগীদের অন্য কোনো সমস্যা নেই অথবা কিডনি ফাংশন স্বাভাবিক আছে, কিডনি কার্যকারিতা স্বাভাবিক আছে, তাদের ক্ষেত্রে মাল্টি প্যারামেট্রিক এমআরআই করে আমরা ডিটেক্ট করতে পারি, যে নির্ণয় করতে পারি প্রস্টেটে কোথাও কোনো সমস্যা আছে কি না। যদি সমস্যা থাকে তাহলে আমরা সাথে সাথে সেটাকে প্রস্টেট বায়োপসির দিকে নিয়ে যেতে পারি। আর যদি ওই রোগীর যে দেখা গেল কিডনি সমস্যা আছে, সেক্ষেত্রে আমরা এই মাল্টি প্যারামেট্রিক এমআরআই করতে পারবো না, সেক্ষেত্রে আরেকটি এমআরআই আছে, সেটাকে বলা হয় বাই প্যারামেট্রিক এমআরআই। এটি ডিটেকশনের জন্য সহায়ক হয় এবং বাই প্যারামেট্রিক এমআরআইও আমাদের দেশে বেশ কয়েকজন এক্সপার্ট লোক আছে। এই ক্ষেত্রে একটা জিনিস হলো, যে রোগী যে চিকিৎসক এটা রিপোর্ট করবেন ওনাকে বেশ অভিজ্ঞ হতে হয়, যে উনি অনেক করেছেন বা উনি জানেন। সেই বাই প্যারামেট্রিক এমআরআই রিপোর্ট দেখে আমাদের বলে দিতে পারেন যে এখানে একটি সমস্যা আছে, তখন আমরা বায়োপসিতে চলে যাই। আমরা এটা নিয়ে আরো আলোচনা করব। আমাদের সাথে একজন দর্শক অপেক্ষা করছেন, আমরা একটু তার ফোনটা নিয়ে নিই। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার আসলে দুটো প্রশ্ন ছিল। ডায়াবেটিস থাকলে কি প্রস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে কিনা, আর একটা হলো যে ডায়াবেটিস জনিত কারণে বারবার প্রস্রাব, আর প্রস্টেট ক্যান্সারের কারণে বারবার প্রস্রাব হওয়ার উপায়টা কি, বোঝার উপায়টা কিভাবে বোঝা? জি দর্শক, আপনাকে ফোন দেওয়ার জন্য ধন্যবাদ। আমার মনে হয় আপনি আচ্ছা, আসলে ডায়াবেটিসের সাথে এটা সরাসরি কোনো সম্পর্ক নেই যে ডায়াবেটিস হলেই প্রস্টেট ক্যান্সার হবে বা না হবে। প্রস্টেট ক্যান্সার যে কারোই হতে পারে, এর সাথে অ্যাসোসিয়েটেড ডায়াবেটিস থাকতেও পারে, এটি একটি বিষয়। আর ডায়াবেটিসে সাধারণত মানুষ যেই পানি বেশি খায়, পানি তৃষ্ণা বেশি পায়, সেই জন্য বেশি পানি খায় এবং তার বারবার প্রস্রাব হয়, এটা হয়ে থাকে। আর প্রস্টেটের ক্যান্সারের বিষয় হলো, সে পানি বেশি খাক বা স্বাভাবিক খাক, সেটাতেও তার বারবার প্রস্রাব হতে পারে। এটি আমরা সাধারণত ইতিহাস থেকে জেনে থাকি। আচ্ছা, আমরা শনাক্তকরণ নিয়ে আলোচনা করছিলাম। আর কোনো কিছু কি? আরেকটি হলো, যখনই আমরা এমআরআই আমাদেরকে নির্ধারণ করলো যে বায়োপসি লাগবে, তখন আমরা বায়োপসি করি। সেটি একটা আধুনিক পদ্ধতি, ট্রান্সরেক্টাল আল্ট্রাসোনো গাইডেড প্রস্টেট বায়োপসি। অর্থাৎ রোগীর মলদ্বারে একটি যন্ত্র দেওয়া হয়, যেটা আল্ট্রাসোনোর কানেকশন থাকে, ট্রান্সরেক্টাল প্রোব বলে থাকি আমরা। ওটা দেখে দেখে আমরা নিডেল দিয়ে বায়োপসি নেই। পুরো প্রস্টেট থেকে দুটো করে দুই পাশ থেকে, তাহলে 6 2 12টা নেওয়া হয়। এছাড়া লেশন বা যেই জায়গায় আমাদের সমস্যা, ওই জায়গা থেকে আমরা টার্গেটেড নিয়ে থাকি। ট্রান্সরেক্টাল নেওয়া যায়, অর্থাৎ মলদ্বার দিয়ে নেওয়া যায়। আরও আধুনিকভাবে নেওয়া যায়, আমরা যদি মলদ্বার এবং প্রস্রাবের রাস্তার মাঝামাঝি জায়গাটা আমরা পেরিনিয়াম বলি, ওই জায়গা দিয়েও নেওয়া যায়। ওটা ট্রান্সপেরিনিয়াল প্রস্টেট বায়োপসি বলা হয়। যখন আমরা মাংসটা নিয়ে আমরা লেবেল করে হিস্টোপ্যাথোলজিতে পাঠাই, মাংস পরীক্ষার জন্য, ওনারা এটা মাইক্রোস্কোপে দেখে আমাদের বলে দেন যে এটি প্রস্টেট ক্যান্সার আছে কি নেই, এবং থাকলে ওনারা আরও অনেকগুলো ভাগ করে দেন। এটা গ্লিসন স্কোর বলে, আরও অনেক বিস্তারিত আলোচনা, ওটুকে আমরা গেলাম না। শুধু বলে দেয় প্রস্টেট ক্যান্সার আছে কি না এবং এটা কি পর্যায়ে আছে। আচ্ছা, তারপরে তো আপনাদের পার্টটুকু শুরু হয়, যখন এগিয়ে আসলো তখন আপনারা এটা স্টেজিং করেন। সেটা কিভাবে, এটা সম্পর্কে একটু ধারণা দিবেন আমাদের? দেখেন, শুধু প্রস্টেট ক্যান্সার না, যে কোনো ক্যান্সারের স্টেজিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুইটা কারণে আসলে স্টেজিং জানাটা ইম্পর্টেন্ট। এক, স্টেজ অনুযায়ী আসলে চিকিৎসাটা কি হবে সেটা নির্ভর করে পুরোপুরি। দ্বিতীয়ত, স্টেজের উপরে কিন্তু ফলাফলটা নির্ভর করে। আমরা জানি যে কোনো ক্যান্সারের 4টা স্টেজ হয়, 1 2 3 4। এই এক এক স্টেজ অনুযায়ী চিকিৎসার ধরন যেরকম এক এক রকম, ঠিক একইভাবে ফলাফলও এক এক রকম। পেশেন্ট কতদিন ভালো থাকবে, সে কি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে নাকি যাবে না, এই জিনিসগুলো নির্ভর করে স্টেজিংয়ের উপরে। এই জন্য স্টেজিং জানাটা খুব গুরুত্বপূর্ণ। যখন আসলে বায়োপসির মাধ্যমে প্রস্টেট ক্যান্সারটা ডিটেকশন হয় যে প্রস্টেট ক্যান্সার আছে, তখন আমরা জানার চেষ্টা করি যে এই ক্যান্সারটি কতটুকু ছড়িয়েছে, একটা জায়গায় আছে না অনেকগুলো জায়গায় ছড়িয়ে গিয়েছে। উন্নত বিশ্বের সবচেয়ে বহুল প্রচলিত যে পদ্ধতি, সেটি হচ্ছে PSMA পেট স্ক্যান।
এটি আমাদের দেশে এখনো পুরোপুরি চালু হয়নি, খুব লিমিটেড একটা দুটা জায়গায় বোধহয় একটা জায়গায় হচ্ছে সরকারিভাবে, তাও অত বেশি হচ্ছে না। পিএসএমএ পেট স্ক্যান এটি সবচেয়ে সেন্সিটিভ, মানে সবচেয়ে নির্ভরযোগ্য। এর মাধ্যমে জানা যায় কতটুকু ক্যান্সারটা ছড়িয়েছে, এটি কি শুধু প্রোস্টেট গ্ল্যান্ডের মধ্যেই আছে নাকি অন্যান্য জায়গায় চলে গিয়েছে। তা আমাদের দেশে এখন আমরা কমনলি যেটা ব্যবহার করছি, স্যার একটু আগে বললো 3 টেসলা এমআরআই দিয়ে আমরা হোল বডি একটা এমআরআই করে ফেলি। মাল্টি প্যারামেট্রিক এমআরআই যেটা, সেটা শুধুমাত্র প্রস্টেট গ্ল্যান্ডে করা হয় ডিটেকশন পারপাসে, যে প্রস্টেটে ক্যান্সার আছে নাকি নেই। কিন্তু যখন ক্যান্সার শনাক্তকরণ হয়ে যায় তখন আমরা পুরো বডির একটা এমআরআই করে দেখি যে এটা কোনো জায়গায় ছড়িয়েছে কিনা। যেমন প্রস্টেট গ্ল্যান্ডের বাইরে বোন বা হাড়ে ছড়াতে পারে, এর পাশাপাশি ফুসফুসে ছড়াতে পারে, লিভারে ছড়াতে পারে, কোনো কোনো ক্ষেত্রে ব্রেইনেও চলে যেতে পারে। এটা খুব স্পষ্টভাবে জানা যায়। আচ্ছা, এই যে ছড়িয়েছে কিনা, আমরা এই পর্যন্ত থাকি, আমাদের একজন দর্শক আছেন, আমরা একটু তার ফোনটা নিয়ে নিই। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। জি, হ্যালো দর্শক। আমার একটা প্রশ্ন ছিল। আমি প্রস্টেটে প্রায় 5-6 বছর যাবত ভুগতেছি। হ্যাঁ, তো আমি মনে করেন যে বিল্ডিং এ ওঠার সময় 2 তলা বা 3 তলা বা যখন উঠি, হঠাৎ করে আমার প্রসাবের বেগ এমন পায়, মনে হয় যে এই ছুটে যাবে, মানে পেন্টেন ভিজে যাবে। পরে আবার যখন 1 মিনিট রেস্ট করে ওঠার পরে সেটা মানে আবার নর্মালে চলে আসে। এবং আমার প্রায় যখন থেকে প্রস্টেটে আমি ভুগতেছি তখন থেকে আমার প্রসাবের যে রাস্তার সামনাটা, গোল অংশটা, মানে প্রচন্ড জ্বালা পোড়া সব সময় করতেই থাকে। এবং যেরকম আপনি মানে যেমন পা দিয়ে তো স্টিচ যখন সেলাই করা হয় যে ব্যথাটা পাওয়া যায়, ঠিক আমার সামনের অংশটা ওই রকম ব্যথা প্রায় করে আর কি, জ্বালা পোড়া করে এবং মানে খুব টানাই চেরা পড়ে। জি দর্শক, আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আপনাকে ফোন দেবার জন্য ধন্যবাদ। আপনার বয়সটা একটু বলবেন আমাদের। 53 বছর বয়স। আচ্ছা, আর কোনো প্রশ্ন জানবার আছে আপনারা করতে পারেন। ঠিক আছে, আপনি যে উপসর্গগুলো বললেন এগুলো এই বয়সে কিন্তু এটা হতে পারে। এটা দুটো কারণে হতে পারে। একটা হলো আপনার প্রোস্টেটের স্ফীতজনিত কারণে সেই সমস্যাগুলো হয়, সেটির কারণে হতে পারে। আবার আরেকটা কারণ হয়ে থাকে যে প্রোস্টেটের প্রদাহ, আমরা প্রোস্টেটাইটিস বলে থাকি। এই প্রোস্টেটাইটিস হলেও কিন্তু আপনি যেই উপসর্গ বললেন সেটা হতে পারে। তো এই জিনিসগুলো আসলে কিছু পরীক্ষা নিরীক্ষা করে নির্ণয় করা দরকার। নির্ণয় করলেই আপনার সঠিক চিকিৎসা হবে। আমি আপনাকে উপদেশ দেব, আপনার নিকটবর্তী যেই ইউরোলজিস্ট আছে ওনার সাথে আপনি যোগাযোগ করুন। ইনি আপনাকে দেখে পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে সুন্দর একটি উপদেশ দিবেন। ধন্যবাদ আপনাকে। আমাদের আরেকজন দর্শক আছেন, আমরা একটু ফোনটা নিই। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি বলছিলাম সরকার, আমি জি, আমার বয়স 48। আমি জানতে চাচ্ছি যে এই বছরের মে মাসের 13 তারিখে আমার ক্যান্সার হয়েছে। বুঝতে পেরেছেন কথাটা? দর্শক, আপনি একটু আবার বলবেন, এবছর মে মাসের 13 তারিখে আপনার কি হয়েছে? আচ্ছা, কথাটা ঠিক পরিষ্কার না। আমরা ক্যান্সার ধরা পড়েছে নাকি? আপনি কি বলতে যাচ্ছেন প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে আপনার এই বছর? আচ্ছা, জি, ঠিক আছে। জি 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 বুঝতে পারছি, বলুন। তো আমি ডাক্তারের পরামর্শে ইন্ডিয়া কেরালাতে যাই এবং ওখান থেকে আমার অপারেশন 2-1 তারিখ। জি, 2-1 তারিখ অপারেশন পর ঢাকাতে আসি। ঢাকাতে আসার পরে আমরা টিএসএ রিপোর্টটা জুলাই মাসে হাই হয় এবং আমাকে বলে যে রেডিয়েশন ঢাকাতে নেওয়া হবে। আমি ল্যাবের থেকে আপনার 37 রেডিয়েশন 16 তারিখে শেষ করেছি, এই মাসের 16 তারিখে শেষ করেছি। এবং পাশাপাশি হরমোন থেরাপি আমার 3টা শেষ হয়েছে 3 মাস। আমি কিভাবে আগাতে পারি বা পরবর্তী কতদিন পরে আসলে রেডিয়েশন কতদিন পরে আমার চেকআপ গুলো করা দরকার বা জি দর্শক, আপনাকে ফোন দেবার জন্য ধন্যবাদ। ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। আমি যতটুকু আপনার ইতিহাস থেকে বুঝতে পারলাম, আপনার প্রস্টেট অপারেশন হয়েছে ভারতে, তারপরে আপনি দেশে এসেছেন, দেশে এসে রেডিয়েশন কমপ্লিট করেছেন। প্রস্টেট ক্যান্সার অপারেশন করার পরে যদি কোনো কারণে মার্জিন পজিটিভ থাকে, এরকম কিছু হয়তো বা আপনাকে বলেছে, বা পিএসএ ইনক্রিজ থাকে, সেই ক্ষেত্রে রেডিয়েশন দিতে হয়। সবসময় যে দিতে হয় তা না, বিশেষ বিশেষ ক্ষেত্রে দিতে হয়। যখন ঝুঁকির মাত্রা বেশি থাকে, আমরা বলি হাই রিস্ক ফিচার, মানে অপারেশনের পরে চিকিৎসক দলের
মনে হয়েছে যে আপনার প্রোস্টেট ক্যান্সারটি ফিরে আসতে পারে, যাতে আর ফিরে না আসে সেই জন্য আপনাকে রেডিয়েশন দেওয়া হয়েছে। রেডিয়েশন দেওয়ার পরেও কিন্তু আপনাকে খুব নিয়মিত ফলো আপে থাকতে হবে। ফলো আপ বলতে আপনাকে 3 মাস অন্তর অন্তর পিএসএ করে দেখতে হবে পিএসএটি কন্ট্রোলে আছে কিনা। যদি পিএসএ ইনক্রিজ না করে তাহলে আপনি ভালো আছেন। অনেক সময় রেডিয়েশন দেওয়ার পরেও পিএসএ ইনক্রিজ করতে পারে, এই জন্য আপনার নিয়মিত ফলো আপে থাকতে হবে। 3 মাস অন্তর অন্তর ইউরোলজিস্ট বা অনকোলজিস্টের আপনার ফলো আপে থাকতে হবে। আপনি একটা অংশ আমি শুনতে পাইনি যে আপনি কোনো হরমোন থেরাপিতে আছেন কিনা। যদি আপনাকে হরমোন থেরাপি প্রেসক্রাইব করে থাকে 3 মাস অন্তর অন্তর, তাহলে হরমোন থেরাপিটাও আপনার চালিয়ে যেতে হবে। আপনার জন্য ফলো আপটা খুব গুরুত্বপূর্ণ প্রথম বছর। আমরা এবার একটু চিকিৎসা প্রসঙ্গে আসি, তবে তার আগে আমি আপনার কাছে আর একটু বাকি ছিল আমাদের, যে আপনি বলছিলেন যে স্টেজিং এর বাকি ছিল। আমরা পিএসএমএ পেট স্ক্যান এবং এমআরআই হোল বডির কথা বলছিলাম। দুটোই খুব ভালো এবং সফিস্টিকেটেড পরীক্ষা, কিন্তু ব্যয়বহুল। আমাদের দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে আসলে সবসময় দুটো টেস্ট সবাই অ্যাফোর্ড করতে পারবে না। খুব কম খরচের কিছু পরীক্ষার মাধ্যমে স্টেজিংটা প্রস্টেট ক্যান্সারে করা যায়। যেমন হোল বডি বোন স্ক্যান বলে একটা টেস্ট আছে, যার মাধ্যমে আমরা বুঝি হাড়ে ক্যান্সারটা ছড়িয়েছে কিনা। এটি সব মেডিকেল কলেজেই করা যায়, নিউক্লিয়ার মেডিসিনে। এর পাশাপাশি বুকের একটা এক্সরে এবং পেটের একটা আল্ট্রাসোনোগ্রাম, এই 3টা বেসিক টেস্ট করেও কিন্তু আমরা স্টেজিংটা বুঝতে পারি। যেহেতু আমি বলছি যে এমআরআই এবং পিএসএম এগুলো একটু ব্যয়বহুল পরীক্ষা, বাট ব্যয় যেটাই হোক বা যে ধরনের টেস্টই করি, স্টেজিং না করে কিন্তু প্রস্টেট ক্যান্সারের চিকিৎসা আসলে একদমই করা যাবে না। এবং পরবর্তী স্যার হয়তো আলোকপাত করবেন যে এই স্টেজিং টেস্ট, বায়োপসি এগুলো আবার একটি সম্মিলিত দলে আলোচনা করেই কিন্তু চিকিৎসা শুরু করতে হয়। আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের চিকিৎসার প্ল্যানটা আপনারা কিভাবে করে থাকেন? ধন্যবাদ। আসলে যখনই একটি প্রোস্টেট বায়োপসির পরে আমাদের ধরা পড়লো যে এটা প্রোস্টেট ক্যান্সার, অরুণাংশ অলরেডি বলে ফেলছে, তারপরের কাজটা হলো আমাদের একটা পুরা স্টেজিং করা। যে স্টেজিং মানে শরীরে কোথাও ছড়িয়েছে না প্রোস্টেট ক্যান্সারটা প্রোস্টেটের মধ্যে সীমাবদ্ধ আছে, এতটুকু হয়ে গেলে তারপরে আমরা একটা মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড বা এমডিটি বোর্ড বলি, বোর্ডে আমরা উপস্থাপন করি এবং সেখানে ইউরোলজিস্ট, অনকোলজিস্ট, রেডিওলজিস্ট সবাই বসে আমরা দেখি যে এই রোগীটার জন্য কোন চিকিৎসা পদ্ধতিটাই সবচেয়ে ভালো। এবং এই চিকিৎসা পদ্ধতিটা আমি বলবো যে আমেরিকান ইউরোলজি অ্যাসোসিয়েশন, ইউরোপিয়ান ইউরোলজি অ্যাসোসিয়েশন, এনসিসিএন, এগুলো বিভিন্ন গাইডলাইন আছে এবং আমাদের দেশে আমরা কেন সারা বিশ্বে এই গাইডলাইন ফলো করে চিকিৎসা দেওয়া হয়। যেমন বলে থাকি যে আমরা যদি প্রস্টেট ক্যান্সারটা প্রস্টেটের মধ্যেই সীমাবদ্ধ থাকে, এটি আবার ওই যে গ্লিসন স্কোর বলে আছে যে এই যে নিচের দিকে থাকে বা প্রাথমিক অবস্থায় থাকে, আমরা কোনো কোনো রোগীকে শুধু অবজারভেশনও রাখতে পারি, শুধু আবার কোনো কোনো রোগীকে অ্যাক্টিভ সার্ভিলেন্স বলে কথা আছে সেটাতেও রাখতে পারি। তার মানে কিছুদিন পরপর সে পরীক্ষা করবে, বছরে একবার বায়োপসি করবে, এই পদ্ধতিতেও আমরা রাখতে পারি। কিন্তু আবার যদি অ্যাক্টিভ ট্রিটমেন্ট বা চিকিৎসা চাই, তাইলে আবার বলতে পারি যে আমরা 2 ধরনের চিকিৎসা করতে পারি। শুধু প্রস্টেটের মধ্যে যদি সীমাবদ্ধ থাকে, একটি হলে প্রস্টেটটা আমরা ফেলে দিতে পারি অপারেশন করে, সেটাকে আমরা বলি রেডিক্যাল প্রস্টেটেক্টমি। আবার রেডিয়েশন থেরাপিও দিতে পারি, রেডিওথেরাপি, এটা অরুণাংশ পরে বলবে হয়তোবা। তো রেডিক্যাল প্রস্টেটেক্টমি মানেই হলো প্রস্টেটটা, পুরো প্রস্টেটটাই অপারেশনের মাধ্যমে অপসারণ করা, রেডিক্যাল প্রস্টেটেক্টমি। সাথে সেমিনাল ভেসিকেল বলে একটা গ্ল্যান্ড থাকে, গ্রন্থি থাকে, সেটাও ফেলে দিতে হয়। এটি অনেকভাবে করা যায়, পেট কেটে করা যায়, ল্যাপারোস্কোপি বা ফুটো করে শুধু যন্ত্র দিয়ে করা যায়, আবার আধুনিক বেশে এখন রোবটের মাধ্যমে রোবোটিক প্রস্টেটেক্টমি করা হয়। তা আমাদের দেশে রোবোটিকটা নেই, কি রোবোটিকের প্রশিক্ষণপ্রাপ্ত আমরা বেশ কয়েকজন আছি, কিন্তু রোবট না থাকার কারণে আমরা করতে পারছি না। কিন্তু আমরা ল্যাপারোস্কোপি এগুলো রেগুলার করছি এবং আমাদের দেশে নিয়মিতই হচ্ছে রেডিক্যাল প্রস্টেটেক্টমি। এটি হলো নিয়মিত যদি প্রস্টেটের মধ্যে সীমাবদ্ধ থাকে। আর যদি দেখি যে প্রস্টেটের আশেপাশে আছে, ওনার পিএসএ অনেক বেশি এবং অনেক জায়গায় ছড়িয়ে গেছে, তখন আমরা এমডিটি বোর্ড যেটা বললাম সেখানে আমরা নির্ধারণ করি ওই রুগীকে আমরা কি চিকিৎসা দেব। অনেক সময় আমরা বা যা অনকোলজিস্ট বা অরুণাংশ এরা বলে থাকে বা আমরা ডিসকাস করে দেখি, গাইডলাইন বলছে এটাকে দিতে হবে এনডিটি মানে অ্যান্ড্রোজেন ডেপ্রাইভেশন থেরাপি, পাশাপাশি দেখা যায় রেডিওথেরাপি। অ্যান্ড্রোজেন ডেপ্রাইভেশন থেরাপি মানে আমরা ইনজেকশন দিয়ে থাকি, একটা ইনজেকশন আছে, প্রথম একটা ডোজ দিতে হয়, তারপরে প্রতি মাসে মাসে দেওয়ারও ব্যবস্থা আছে, আবার 3 মাস পর পর দেওয়ারও ব্যবস্থা আছে। এটি দেওয়া লাগে লম্বা সময়। আর সাথে সাথে আমরা রেডিওথেরাপি কারো কারো ক্ষেত্রে লাগে, কারো কারো ক্ষেত্রে লাগে না। এটাও বোর্ডেই আমরা রোগীর সব স্টেজিং দেখে আমরা নির্ধারণ করে থাকি। এটাই মোটামুটি আমাদের দেশের চিকিৎসা। একটি আশার কথা আমি বলবো
যে প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা সারা বিশ্বে যা আমাদের দেশেও তা, এটি কোনো দিক থেকে আমরা পিছিয়ে নেই, কাজে প্রোস্টেট ক্যান্সারে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। নিশ্চয়ই, এবং আপনি বলছিলেন যে আপনারা একটা গাইডলাইন ফলো করেন, যেটা আসলে সারা বিশ্বে এই গাইডলাইনটা ফলো করা হয়। আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাইবো যে এই যে সার্জারির পর আপনাদের রেডিয়েশন থেরাপি কিংবা অন্য যে কোনো থেরাপি, সেটার গুরুত্বটা কি এবং সেটা আপনারা কখন কিভাবে দিয়ে থাকেন? দেখেন, রেডিওথেরাপির ভূমিকাটা প্রোস্টেট ক্যান্সারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বলবো একেবারে সার্জারির প্রায় কাছাকাছি পর্যায়ে। সব পেশেন্টের ক্ষেত্রে কিন্তু সার্জারি করা পসিবল হবে না, কারণ সার্জারি একটা ইনভেসিভ প্রসিডিওর, যে কারণে হয়তো সার্জারির ফিটনেস লাগবে, তার বয়সজনিত ব্যাপার থাকতে পারে, হার্টের ফিটনেসের কারণে হয়তো অপারেশন করা যাবে না। সেরকম পেশেন্টদেরকে কিন্তু আমরা খুব সহজে রেডিওথেরাপির মাধ্যমে কিন্তু একেবারে সার্জারির কাছাকাছি ফলাফল পাওয়া সম্ভব, যেটা আমরা অবশ্যই মাল্টিডিসিপ্লিনারি বা সম্মিলিত চিকিৎসক দলের মধ্যে আলোচনা করে নিই যে এই রোগীর জন্য কোন ধরনের চিকিৎসাটা উপযুক্ত। এখনকার রেডিয়েশন কিন্তু অনেক আধুনিক হয়েছে, মডার্নাইজেশন হয়েছে, যার ফলে কিন্তু খুব নিখুঁতভাবে, আমরা বলি হাই প্রিসিশনের মাধ্যমে রেডিওথেরাপি দেওয়া সম্ভব। সার্জন যেরকম অপারেশনের মাধ্যমে শুধুমাত্র প্রস্টেট গ্ল্যান্ড, সেমিনাল ভেসিকল, আশেপাশে জায়গাটুকু উঠিয়ে নিয়ে আসেন, আমরাও কিন্তু মডার্ন রেডিয়েশনের মাধ্যমে শুধুমাত্র যেখানে প্রস্টেট গ্ল্যান্ড সেখানে রেডিয়েশন দিতে পারি, এবং তার মাধ্যমে কিন্তু প্রস্টেট গ্ল্যান্ডের মধ্যে অবস্থিত যে ক্যান্সারটি আছে সেই ক্যান্সারটি কিন্তু পুরোপুরি কন্ট্রোল করা পসিবল। যেটা বলছিলাম যে সার্জারিজনিত কারণে যাদের ভীতি থাকে বা সার্জারির জন্য যে ফিট নয়, তার জন্য কিন্তু প্রস্টেটের রেডিওথেরাপিটা একটা অত্যন্ত কার্যকর চিকিৎসা পদ্ধতি, এবং গবেষণার মাধ্যমে দেখা গেছে ফলাফল কিন্তু সমান। তারপরেও এই ব্যাপারগুলো আমরা রোগীর সাথে আলোচনা করি, ইউরোলজিস্টের সাথে আলোচনা করি, এবং কম্বাইন্ড ডিসিশন নেওয়া হয় যে কোন অংশটুকু দিলে রোগীর জন্য ভালো হবে। এখনকার সময় কিন্তু মানে শেয়ার্ড ডিসিশন খুব ইম্পর্টেন্ট। আমরা প্রত্যেকটা চিকিৎসার, আমার চিকিৎসার উপকারিতা কি অপকারিতা কি জানানো হয়, স্যার ওনার অপারেশনের উপকারিতা কি অপকারিতা কি জানানো হয়। তারপর কিন্তু আমরা রোগীকে ডিসিশন নিতে বলি, সিদ্ধান্ত নিতে বলি যে সব কিছুর বিবেচনায় আমরা সব ইনফরমেশন শেয়ার করি, এবং এই শেয়ার করার পরেই কিন্তু রোগীকে একটা সিদ্ধান্ত নেওয়ার আমরা সুযোগ দিই। তাতে করে এই সিদ্ধান্তে কিন্তু ইউরোলজিস্ট, অনকোলজিস্টের পাশাপাশি কিন্তু পেশেন্ট নিজেও অংশগ্রহণ করে। তার মাধ্যমে সে রেডিয়েশন বা সার্জারির একটা অপশনকে সে পছন্দ করে নিতে পারে, চয়েস করে নিতে পারে। রেডিয়েশন অনকোলজিস্ট হিসেবে আমি বলবো যে প্রস্টেট ক্যান্সারের রেডিয়েশন বাংলাদেশে এখন যথেষ্ট আধুনিকায়ন হয়েছে। উন্নত বিশ্বের মতো একই মাত্রা রেডিয়েশন আমরা দিতে পারি। এটি লং কোর্স, শর্ট কোর্স, কয়েক রকমের রেডিয়েশন দেওয়া যায়। এখন আমরা খুব বেশি প্র্যাকটিস করি হাইপোফ্র্যাকশনেশন রেডিয়েশন, অর্থাৎ ঠিক 20টা রেডিয়েশন 4 সপ্তাহের মতো সময় লাগে। এই 4 সপ্তাহের মধ্যে কিন্তু প্রস্টেট ক্যান্সারের পুরো চিকিৎসাটি কমপ্লিট করা সম্ভব। আগে এই চিকিৎসাটা দিতে আমাদের প্রায় 37 রেডিয়েশন লাগতো, 7 সপ্তাহের মতো সময় লাগতো। এখন সেটা আমরা 4 সপ্তাহে শেষ করতে পারি। 4 সপ্তাহে সম্ভব হচ্ছে। আমরা চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আপনাদের কাছ থেকে শুনলাম, সার্জারি এবং রেডিওথেরাপি। আমি সার্জারির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে কোনো অপারেশন তো পার্শ্ব প্রতিক্রিয়াহীন হয় না, টুকটাক। তবে প্রোস্টেট গ্রন্থির অবস্থানজনিত কারণেই পার্শ্ব প্রতিক্রিয়া কিছুটা জড়িত আছে। প্রোস্টেট গ্রন্থি আমরা জেনেছি যে প্রস্রাবের থলি থেকে প্রস্রাবের রাস্তা তৈরি হলো ওই জায়গাটায়। তার মানে হলো আমরা প্রত্যেক পুরুষের প্রস্রাবের যে কন্ট্রোল মেকানিজম, একটি থাকে পেশাবের থলির মুখে, ব্লাডার নেক বলে থাকি, আর একটা প্রস্রাবের থলির একটা প্রস্রাবের রাস্তা একটা জায়গায়, যেটা প্রোস্টেটের অ্যাপেক্স বলে যায় অংশটা, সেখানে। তার মানে আমরা যখন অপারেশন করছি সেটা আমরা পেট কেটে করি বা আধুনিক পদ্ধতিতে ফুটো করে করি বা রোবট দিয়ে করি, যেইভাবেই করি না কেন, আমরা প্রোস্টেট গ্রন্থিটা যখন ফেলে দিচ্ছি তখন প্রস্রাবের রাস্তাটাকে আবার পেশাবের থলির মুখের সাথে লাগিয়ে দিচ্ছি সেলাই করে, অ্যানাস্টোমোসিস করে। এই রোগীদের ক্ষেত্রে দেখা যায় শতকরা 15 জনের টেম্পোরারি ইনকন্টিনেন্স, অর্থাৎ তার 24 ঘন্টায় পেশাব ঝরতে থাকে, এরকম টেম্পোরারি মানে কি 3 থেকে 6 মাসের মধ্যে শতকরা 15 থেকে 20 জনের এরকম হতে পারে। তবে আসার কথা 15 জনের বললাম, বাকিদের কিন্তু হয় না। আবার এই 15 জনের মধ্যেও 5%-এর ক্ষেত্রে পার্মানেন্ট ইনকন্টিনেন্স থাকে, আর বাকিদের কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে যায়। এটি একটা অবস্থানজনিত কারণে হয়। আরেকটি হলো এটি অবস্থানজনিত কারণে, যেহেতু পেলভিক মানে নিচের দিকে প্রোস্টেটের অবস্থান, এই জায়গায় সার্জারি করতে গেলে আশেপাশে যেই নার্ভগুলো আছে এগুলো একটু ডিস্টার্ব হয়, ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিগ্রস্তের কারণে পুরুষের যে উত্থানজনিত ব্যাপার আছে সেটিও বিঘ্নিত ঘটে, সমস্যা হয়। এটা আমরা সব রুগীকেই, সব সার্জনরা আগেই বলে নেয়। এটি বড় দুইটা সমস্যা। আর জটিলতা যদি বলি সেটা হলো
অপারেশনের রক্তক্ষরণ অথবা অপারেশন পরবর্তী অন্যান্য যেমন মনে করেন রক্ত জমে যাওয়া অথবা বিভিন্ন শিরায় রক্ত জমা, এগুলো তো খুবই রেয়ার কিন্তু হতে পারে। এগুলো মোটামুটি পার্শ্ব প্রতিক্রিয়া, এগুলো সব রোগীকে বিস্তারিত বলে দেওয়া হয় যেগুলো হতে পারে। তবে এগুলো হলে আবার কি করতে হবে সেই ব্যবস্থাও করা আছে। এটা হলো সার্জারি সংক্রান্ত পার্শ্ব প্রতিক্রিয়া। যে রেডিয়েশন থেরাপির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি? সার্জারির মতো আসলে রেডিয়েশনের এরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। রেডিয়েশনটা আমরা ফ্র্যাকশনেটেড ভাবে দিই, মানে আমরা ভাগ করে করে দিই। 20টা রেডিয়েশন দিব আমরা 4 সপ্তাহে অল্প অল্প করে। রেডিয়েশন দেওয়ার সময় সাইড এফেক্ট হওয়ার একদমই কোনো সম্ভাবনা নেই। যেটা বললাম, প্রস্টেটের অবস্থানজনিত কারণে পিছনের দিকে রেকটাম বা মলাশয় থাকে, সামনে ইউরিনারি ব্লাডার বা মূত্রাশয় থাকে। এই জায়গাগুলোতে রেডিয়েশন যদি কোনো কারণে অস্বাভাবিক রেডিয়েশন চলে যায়, সেক্ষেত্রে হয়তো সেখানে অ্যাবনর্মাল ব্লিডিং তৈরি হতে পারে রেডিয়েশনের 1 বছর 2 বছর পরে। এছাড়া রেডিয়েশন দেয়াকালীন সময়ে খুব সামান্য কিছু সিমটম হয়, যেমন তার প্রস্রাবের ফ্রিকোয়েন্সি বা বারবার প্রস্রাবে যাওয়ার পরিমাণটা বেড়ে যেতে পারে, বাথরুম নরম হতে পারে, বমি ভাব হতে পারে। এগুলো একদমই টেম্পোরারি সাইড এফেক্ট। এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কাটিয়ে উঠতে আসলে রেডিয়েশনের পরপরই কেটে যায়। ডিলেইড বড় কোনো ধরনের সাইড এফেক্ট আসলে আমরা দেখতে পাই না। তাহলে বলতে পারেন যে কোনো সাইড এফেক্টই তো নেই, তাহলে রেডিয়েশনটাই ভালো নয় কেন? মানে যদি তুলনা করা হয় রেডিয়েশন ভার্সাস সার্জারি, ভালো নয় কেন? দেখেন, এখানে ছোট একটা ব্যাপার থাকে। রেডিয়েশনের মাধ্যমে আমরা প্রস্টেট ক্যান্সার পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু মনস্তাত্ত্বিক একটা ব্যাপার থেকে যায়। প্রস্টেট গ্ল্যান্ডটা কিন্তু রোগীর মধ্যে থাকে এবং সেটার মধ্যে ক্যান্সারটা আমরা রেডিয়েশনের মাধ্যমে ডিস্ট্রয় বা ইনঅ্যাক্টিভ করে দিই। সুতরাং এটা কিন্তু পরবর্তীতে যে কোনো সময় সিআরপিসি টেকনিক্যাল টার্মে বলি আবার অ্যাক্টিভ হওয়ার চান্স থেকে যায়। এই মনস্তাত্ত্বিক ইস্যুটা কিন্তু পেশেন্টদের মাথায় থাকে। আমরা আলোচনা করার সময় কিন্তু এই কথাগুলো বলি যে আমরা কিন্তু প্রস্টেট গ্ল্যান্ডটা রেখেই চিকিৎসাটা দিব। তো যে অর্গ্যানটা ক্যান্সার হয়ে গিয়েছে সেটা কেউই স্বাভাবিকভাবে রাখতে চাবে না। এই একটা পয়েন্টেই কিন্তু রেডিয়েশনের সাথে একটু সার্জারির পার্থক্য হয়ে যায়। সার্জারি মানে কি? দৃশ্যমান যে ক্যান্সার সেটা কেটে ফেলেই দিল, শরীরের ক্যান্সার অংশটুকু থাকলোই না। সুতরাং এটা অবশ্যই অনেক ভালো। রেডিয়েশন কিন্তু আমরা ওই অংশটা রেখে দিচ্ছি, রেখে রেডিয়েশন দিয়ে ইনঅ্যাক্টিভ করে দিচ্ছি। বাট ওই ইনঅ্যাক্টিভ সেলের মধ্যে থেকে 5, 6, 7 বছর পরে কিন্তু আবার ওটা অ্যাক্টিভেট হতে পারে, যে কারণে আমরা হরমোন থেরাপির একটা ব্যাকআপ দিয়ে রাখি। সার্জারি করলে কিন্তু হরমোন থেরাপি দিতে হচ্ছে না। আমি যখন শুধু রেডিয়েশন দিব, রেডিক্যাল রেডিওথেরাপি, তার সাথে কিন্তু আমি 2 বছরের হরমোন থেরাপি যোগ করে দিব যাতে প্রস্টেট ক্যান্সার ফিরে না আসে। আচ্ছা, হরমোন থেরাপি ছাড়া আপনাদের কেমোথেরাপিরও কোনো গুরুত্ব আছে কিনা? এর পাশাপাশি 4র্থ স্টেজে ক্যান্সার যদি ধরা পড়ে তখন শুধুমাত্র রেডিয়েশন দিয়ে কাজ হবে না বা হরমোনেও কাজ হবে না, এর পাশাপাশি কেমোথেরাপি যোগ করতে হয়। মূলত ছড়িয়ে যাওয়া ক্যান্সার লিভারে, লাংসে বা বোনসে যখন ছড়িয়ে যায় তখন আমরা কেমোথেরাপি প্রয়োগ করে থাকি। আচ্ছা, আমরা একটু স্ক্রিনিং টেস্ট নিয়ে একটু কথা বলি। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করা হয়নি, যে আপনারা বলেছিলেন যে এরকম একটা সময় হতে পারে যে হয়তো প্রস্টেট ক্যান্সার আছে কিন্তু কোনো উপসর্গ দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে তো স্ক্রিনিং এর গুরুত্ব অবশ্যই আছে। আসলে আমেরিকা এবং ইউরোপের যে গাইডলাইনগুলো আছে এবং তাদের যে অ্যাসোসিয়েশনগুলো আছে ইউরোলজিক্যাল, তারা সাজেস্ট করে 55 বছর থেকে প্রস্টেট ক্যান্সার স্ক্রিনিংটি শুরু করতে। স্ক্রিনিং বলতে পিএসএ টেস্ট করতে হবে বছরে একবার এবং ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করতে হবে বছরে একবার করে। এটা কতদিন পর্যন্ত করতে হবে? 55তে শুরু করে 69 পর্যন্ত। সাধারণত 70-এর পরে আর প্রস্টেট ক্যান্সার স্ক্রিনিংয়ের কথা বলা হয় না। তবে 55 থেকে 69 বয়সটি কিন্তু সবার জন্য এক হবে না। যাদের পারিবারিক ইতিহাস আছে ক্যান্সারের, যার বাবা, ভাই বা পরিবারে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ কারো প্রস্টেট ক্যান্সার আছে, তাদেরকে কিন্তু আমরা একটু আর্লি স্ক্রিনিংয়ের কথা বলি। 40 বছর বয়স থেকে স্ক্রিনিং তখন থেকে শুরু করতে হবে। আচ্ছা, আমাদের হাতে আর সময় নেই। আপনার যদি দর্শকের উদ্দেশ্যে কোনো পরামর্শ থাকে তাহলে দেবার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আর দর্শকের উদ্দেশ্যে আমরা বলবো, আমরা শুরুতেই বলে ফেলেছিলাম কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো প্রস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। আমরা সেগুলো অনেকাংশে নিজেরাই কন্ট্রোল করতে পারি। যেমন আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে পারি। খাদ্যাভ্যাস যেটা বলি আমরা, যে আমরা শাকসবজি বেশি খাবো, ফলমূল বেশি খাবো, আমরা অন্যান্য খাবার যেগুলো বলি অ্যানিমেল ফ্যাট, এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব এবং আমাদের কায়িক পরিশ্রম এটি আমরা বাড়িয়ে দেব। আমরা সেডেন্টারি ওয়ার্ক, বসে থাকে যারা কাজ করি, তারা দিনের মধ্যে অন্তত একটু সময় বের করে আধা ঘন্টা থেকে 45 মিনিট শারীরিক পরিশ্রম করব। এটা আমাদের কিছুটা প্রিভেনশন হবে। আচ্ছা, ডাক্তার অরুণাংশু দাস, আপনি যদি কিছু বলেন আমাদের দর্শকের উদ্দেশ্যে। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে প্রস্টেট ক্যান্সার একটি সম্পূর্ণ নিরাময়যোগ্য, নির্মূলযোগ্য ক্যান্সার যদি এই ক্যান্সারটি আর্লি স্টেজে ধরা পড়ে।
এই জন্য আর্লি ডিটেকশন খুবই ইম্পর্টেন্ট। যদি আর্লি স্টেজে ধরা পড়ে প্রস্টেট ক্যান্সারের জন্য প্রয়োজনীয় সব চিকিৎসা এখন আমাদের দেশেই বিদ্যমান। প্রস্টেট ক্যান্সার ধরা পড়লে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, বরং ধাপে ধাপে যে চিকিৎসা পদ্ধতিগুলো আছে সেগুলো যদি অনুসরণ করা হয়, প্রস্টেট ক্যান্সার সম্পূর্ণ নিরাময়যোগ্য একটি ক্যান্সার। জি, আমি একটু ফলো আপ সম্পর্কে খুব সংক্ষেপে জানতে চাই যে কতদিন পর্যন্ত ফলো আপে থাকা দরকার? ফলো আপে দীর্ঘ সময়ই থাকতে হবে। ও প্রিভেনশনের আরেকটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, স্মোকিংটা আমরা পরিহার করতে হবে। যারা স্মোকিং করি এখনই পরিহার করতে হবে, তাহলে কিন্তু 5 বছর বা 10 বছর পরে যারা স্মোকিং করে না এবং আপনার মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। কাজে যারা স্মোকিং করেন তারা এখনই স্মোকিংটা, তামাকটা সেবন বন্ধ করে দেন। আর ফলো আপের যে বিষয়টা বললেন, আমাদের এটা বলি আমরা মোটামুটি লাইফ লং ফলো আপই বলা হয়ে থাকে। তবে একটা সময় গিয়ে হয়তো আমরা বলি যে একটু গ্যাপ দিতে পারেন, যেমন প্রথম দিকে আমরা বলি 3 মাস পর পর কিছু পরীক্ষা। শেষ করতে হবে খুব একদম, যদি এক কথায় বলা যায় যে কতদিন আমরা ফলো আপ করব? ফলো আপ আমাদের লাইফ লংই ফলো আপ করতে হবে। যে আমরা সময় নেই আমাদের, আর আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাদেরকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, দেখছিলেন মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার। আমরা চেষ্টা করেছি প্রস্টেট ক্যান্সার সচেতনতা সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS-এর জবাবে পরামর্শ দিতে। তবে সময় স্বল্পতার কারণে সবাইকে সহযোগিতা করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। তারপরও আশা করছি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে। সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙা টেলিভিশনে। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, মাছরাঙার সঙ্গেই থাকুন।